এবার রাতের নিস্তব্ধতা ভেঙে ঢাকার বুকে এমন এক ভয়ঙ্কর ইতিহাসের জন্ম হয়েছে, যার সরাসরি ধাক্কায় ভারতের ক্ষমতার ভিত পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। দিল্লির একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বাংলাদেশ এমন এক পরাক্রমশালী সামরিক শক্তির সাথে হাত মিলিয়েছে, যার হুঙ্কারে খোদ পশ্চিমা পরাশক্তিরাও মাথা নত করতে বাধ্য হয়। প্রায় 40,000 কোটি টাকার সমতুল্য এক অভাবনীয় সামরিক চুক্তির ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়ে গেছে। আর এই একটি চুক্তির খবরই দিল্লিতে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। ঘটনার সূত্রপাত মধ্যরাতের এক ঝটিকা সফরে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা বিমানবন্দরে যখন তুরস্কের প্রতিনিধি দল এসে পৌঁছায়, তখন সেখানে ঘটে যায় আন্তর্জাতিক কূটনীতির এক অভাবনীয় ঘটনা। প্রচলিত সমস্ত প্রটোকল আর নিয়মের তোয়াক্কা না করে ভিনদেশি এক মন্ত্রীকে বরণ করে নিতে সশরীরে হাজির হন খোদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, শীর্ষ উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী। এটি কোনো সাধারণ অভ্যর্থনা ছিল না, এটি ছিল দিল্লির চোখে চোখ রেখে ঢাকার দেওয়া এক চরম ধৃষ্টতাপূর্ণ এবং কঠোর বার্তা। বাংলাদেশ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, নিজেদের মাটি আর আকাশ সুরক্ষিত রাখতে তারা এখন আর কারো মুখাপেক্ষী নয়। তারা অত্যন্ত সুকৌশলে এমন এক বলয়ে প্রবেশ করেছে, যা ভারতের সমস্ত আগ্রাসী স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে। যাকে বরণ করে নিতে এত আয়োজন, তিনি কেবল একজন সাধারণ রাজনীতিক নন। হাকান ফিদান নামের এই ব্যক্তি আধুনিক তুরস্কের সবচেয়ে রহস্যময় এবং দুর্ধর্ষ এক চরিত্র, যিনি দীর্ঘকাল তুরস্কের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা MITর প্রধান হিসেবে গোটা বিশ্বের আন্ডারওয়ার্ল্ড এবং সামরিক কূটনীতি কাঁপিয়েছেন। এরদোগানের বিশ্বস্ত এই ছায়াসঙ্গীর মগজ থেকে বের হওয়া নিখুঁত সব ছকেই তুরস্ক আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। সেই মাস্টারমাইন্ড যখন সশরীরে ঢাকায় এসে সামরিক বোঝাপড়ার চূড়ান্ত রূপরেখা আঁকেন, তখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্তাদের কপালে যে চিন্তার ভাঁজ পড়বে, সেটাই চরম বাস্তবতা। এবার সেই ভয়ঙ্কর চুক্তির ভেতরের খবরগুলো তুলে ধরা যাক, যা শুনলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের শিরায় শিরায় রক্ত টকবক করে উঠবে। আগামী 4 বছরের জন্য পাক্কা $2.5 বিলিয়ন মার্কিন ডলারের এক দানবীয় বিনিয়োগের ডালা সাজিয়ে বসেছে আঙ্কারা। কিন্তু ভারতকে সবচেয়ে বড় আতঙ্কে ফেলেছে এর ভেতরের সামরিক শর্তগুলো। এতদিন বাংলাদেশ কেবল অস্ত্র কিন্তু এবার পাশার দান পুরোপুরি উল্টে গেছে। কারণ এবার সরাসরি বাংলাদেশের মাটিতেই তৈরি হতে যাচ্ছে তুরস্কের সেই মৃত্যুদূত বাইরাক্তার TB2 ড্রোন। ইউক্রেন থেকে শুরু করে লিবিয়া এবং নাগোর্নো কারাবাখ যুদ্ধে এই ড্রোনগুলো চোখের পলকে শত্রুপক্ষের সাজোয়া বহর আর রাডার ব্যবস্থাকে কিভাবে ভস্মীভূত করেছিল, তা পুরো বিশ্ব দেখেছে। সেই একই ড্রোন এখন তৈরি হবে খোদ ভারতের নাকের ডগায়, বাংলাদেশের মাটিতে। এর পাশাপাশি যুক্ত হচ্ছে মাইন প্রতিরোধী যান, বহুমাত্রিক রকেট ফায়ারিং সিস্টেম, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, পোর্টেবল জ্যামার এবং অরলিকন স্কাইগার্ডের মতো ভয়ঙ্কর সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ আকাশ কিংবা স্থল কোনো দিক থেকেই যেন শত্রুর একটি মাছিও বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে না পারে, তার এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, তুরস্ক কোনো শর্ত ছাড়াই এসব অত্যাধুনিক প্রযুক্তির শতভাগ হস্তান্তর করছে এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে ড্রোন পরিচালনা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে প্রশিক্ষিত করে তুলছে। পশ্চিমা বিশ্বের রক্তচোষার শর্ত কিংবা ভারতের মান্ধাতার আমলের স্ক্র্যাপ অস্ত্রের উপর নির্ভরতার দিন চিরতরে শেষ। আর এই কারণেই হাকান ফিদানের সফরের ঠিক আগ মুহূর্তে ভারতের বেতনভুক্ত দালালরা ঢাকায় এক চরম নোংরা খেলায় মেতে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় তারা সুপরিকল্পিতভাবে গুজব রটিয়েছিল যে তুরস্কের গোয়েন্দারা নাকি দেশে অস্থিরতা তৈরি করতে আসছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে এই যুগান্তকারী সামরিক বোঝাপড়াকে অঙ্কুরেই গলা টিপে হত্যা করা। কিন্তু রাষ্ট্রের শীর্ষ 3 কাণ্ডারি যখন লাল গালিচা বিছিয়ে চরম সম্মানের সাথে সেই অতিথিকে বরণ করে নিলেন, তখন ভারতের সেই পাচাটা দাসদের মুখে একেবারে ছাই পড়েছে। তাদের সাজানো গুজবে তাসের ঘর মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতিরক্ষা খাতের বাইরেও আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক কিভাবে বাংলাদেশের জন্য একটি অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে। 81তম অধিবেশনের সভাপতি পদে ডক্টর খলিলুর রহমান যে অভাবনীয় বিজয় ছিনিয়ে এনেছেন, তার পেছনের আসল কারিগর ছিল এই তুরস্ক। প্রকাশ্যে ভোট যুদ্ধ করেছে বাংলাদেশ, কিন্তু পর্দার আড়ালে সাইপ্রাসকে কোণঠাসা করতে নিজেদের ডিপ্লোম্যাটিক পেশিশক্তির সর্বোচ্চ প্রয়োগ করেছিল আঙ্কারা। মাত্র 8 ভোটের ব্যবধানে সাইপ্রাসকে হারিয়ে বাংলাদেশের এই বিজয় বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে
তুরস্কের হাত যার মাথার উপর থাকে তাকে পরাজিত করার ক্ষমতা অন্তত বর্তমান বিশ্বে খুব কম দেশেরই রয়েছে। এই যে অবিশ্বাস্য এক মৈত্রীর বন্ধন, এটি কিন্তু একদিনের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর শেকড় পোতা রয়েছে অনেক গভীরে। সদ্য স্বাধীন ভূখণ্ডকে ভারতের আগ্রাসী থাবা থেকে মুক্ত করতে এই সম্পর্কের বীজ বপন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি খুব ভালো করেই উপলব্ধি করেছিলেন, একটিমাত্র প্রতিবেশী দেশের উপর নির্ভর করার অর্থ হল বিনা রক্তপাতে নিজেদের সার্বভৌমত্ব তাদের হাতে তুলে দেওয়া। তাই দাসত্বের জিঞ্জির ভেঙে তিনি তুরস্কের সাথে সামরিক বন্ধুত্বের সূচনা করেছিলেন এবং ঢাকার বুকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের নামকরণ করে সেই সম্পর্কের এক স্থায়ী স্মারক তৈরি করেছিলেন। পর্দার আড়ালে এই তুরস্ককে সাথে নিয়ে একটি অপ্রতিরোধ আন্তর্জাতিক বলয় তৈরির ছক দীর্ঘদিন ধরে কষে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের সেই সুদূর প্রসারী চিন্তাধারার কারণে অতীতে অনেকেই সমালোচনা করলেও আজ সময়ের নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে সেই সমালোচনাকারীরাও একই পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। কারণ দেশের অস্তিত্ব, স্বাধীনতা এবং মাটিকে সুরক্ষিত রাখতে হলে তুরস্কের মতো পরীক্ষিত এবং নির্ভেজাল মিত্রের কোনো বিকল্প নেই। আজ সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, এই মৈত্রী ছাড়া ভারতের আগ্রাসী লালসার হাত থেকে বাঁচার দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বাংলাদেশ এখন এক নতুন যুগে পদার্পণ করেছে। চীন, পাকিস্তান এবং তুরস্কের এই শক্তিশালী বলয়ে প্রবেশ করার মধ্য দিয়ে ঢাকা এমন এক ভূরাজনৈতিক অবস্থান নিশ্চিত করেছে যা এই অঞ্চলের পুরো মানচিত্রকে নতুন করে লিখতে বাধ্য করবে। দিল্লির দাদাগিরি আর খবরদারির দিন শেষ। নিজস্ব সমরাস্ত্র কারখানা, অত্যাধুনিক প্রযুক্তি এবং অটুট এক আন্তর্জাতিক জোটের ওপর ভর করে বাংলাদেশ আজ এমন এক সামরিক পরাক্রমশালী শক্তিতে পরিণত হওয়ার পথে যাকে ছুঁতে গেলে প্রতিবেশী নিজের হাতেই পুড়ে ছাই হয়ে যাবে। ভারতের রক্তচক্ষু আর হুঙ্কার এখন কেবলই ফাঁকা আওয়াজ, কারণ বাংলাদেশের আকাশ ও মাটি এখন এমন এক প্রতিরক্ষার চাদরে মোড়ানো যা ভেদ করার ক্ষমতা দিল্লির সামরিক কর্তাদের কল্পনাতেও নেই। তাই বাংলাদেশ এবং তুরস্কের এই সম্পর্ক এখন আর কেবল কয়েকটি অস্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রোন, রকেট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এটি এমন এক অটুট ও শক্তিশালী বন্ধনে রূপ নিয়েছে যা ভাঙার ক্ষমতা বিশ্বের কোনো পরাশক্তির নেই। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, আঞ্চলিক অস্থিরতা এবং সীমান্তে যখন উত্তেজনা চরমে, তখন আঙ্কারার এই বিশাল সমর্থন বাংলাদেশের জন্য এক অভেদ্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশের মাটিতে যদি তুরস্কের ড্রোন তৈরির কারখানা পূর্ণাঙ্গ রূপ পায় এবং যৌথ সমরাস্ত্র উৎপাদন শুরু হয়, তবে দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক খবরদারির চিরস্থায়ী অবসান ঘটবে। এতদিন ধরে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের যে নোংরা খেলা দিল্লি খেলে আসছিল, ঢাকার এই চাল তাদের সেই খেলার বোর্ড পুরোপুরি উল্টে দিয়েছে। নিজস্ব সামরিক শিল্প, তুরস্কের নিঃশর্ত প্রযুক্তিগত সহায়তা এবং একটি স্বাধীন ভূরাজনৈতিক মৈত্রী চুক্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।